আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ আমার শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক নীলু জোয়ারদার দাদাকে আমরা পেয়েছি। ৯১ বছর বয়স। দাদা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জয়গুরু দাদা। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় নীলুদা জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা জয়গুরু। হ্যাঁ, আপনি ৩০-৩৫ মিনিট বলুন দাদা। এটা একটু জোরে চাপতে হবে। হ্যাঁ ওই মধ্যে সাজাতে। হ্যাঁ দাদা, ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা বলুন দাদা। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে দাদা। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা। আমাকে যখন প্রথম ঠাকুর দেখেন তখন এই কথাটা বলছিল, খুব সুন্দর দেখতে। বললেন যে কপালটা খুব চওড়া, তাহলে পরমপিতার কামে খুব লাগবে, এই কথাটা বলেছিল। তখন শ্রী শ্রী বর্দা ছিলেন, শ্রদ্ধাও ছিলেন, বর্দাও ছিলেন বাবার পাশে। তখন এই কথাটাই বলছেন, খুব সুন্দর দেখতে, কপালটাও চওড়া। সেই আপনিও সেই বললেন খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে। ঠাকুরের কথা মনে পড়ে গেল। আমি বলার মতো অবস্থা আমার নাই, তবুও বাধ্য হয়ে বলতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনারা এটা কোথার থেকে করছেন, কোন দিকে? দাদা একটু পিছনে শব্দ হচ্ছে দাদা। না দাদা, শোনা যাচ্ছে। আর খুব গরম। যাই হোক, তো ঠাকুর তখন থেকেই আমার উপরে একটা নজর ছিল। আমার যখন ৬-৭ বছর বয়স, তখন আমি ওই পার্লারের পেছনটায় গুলি খেলছি। আমরা সব দুপুরবেলা গুলি খেলতাম, আমি, সর্দার ছেলেরা, তারপরে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রেসিডেন্ট, তার ছেলেরা, এই সব মিলে খেলতাম। তার মধ্যে একজন বয়স্ক মানুষ ছিল, তিনি হচ্ছেন বড় জামাইবাবু, মানে সাধনাদি বর, ঠাকুরের মেয়ে সাধনাদি। সাধনাদি বর আমাদের সাথে গুলি খেলছে। গুলি খেলতে খেলতে ঠাকুর আমার চেহারার বিবরণ দিয়ে হেমদাকে পাঠালেন। হেম মুখার্জিদা, দেবী মুখার্জিদার বাবা। শোনা যাচ্ছে তো? দাদা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মুখার্জিদার বাবা দেখে বললেন, ওইখানে গিয়ে দেখবে যে একটা বাচ্চা ছেলে, অল্প বয়স, তার দেখবে যে একটা ইজের পড়া শুরু, খুবই ইজের পড়া আছে, ইজের পাছাটা ছেঁড়া, মানে পাছার ওখানে ছিঁড়ে গেছে, তাকে দেখে নিয়ে এসে। তাই এমনি তাড়াতাড়ি ছুটলেন। কোথায়? সাধারণত দেখা হচ্ছে। তো সাধারণত বড় জামাইবাবু বলতাম আমরা সবাই। এমনকি
এমদাও করেন। জামাইবাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা নীলু বলে একটা ছেলে এখানে এই গলি খেলছে, সে কে? সে আর স্কাই কালারের ইজের পড়েছে, পাতা পেতে ছেঁড়া। তো এইসব সব বলতে হয়তো নীলু, হয়তো নীলু, হয়তো ওইখানে কেন তোমার ঠাকুর ডাকছে, হ্যাঁ সে কি ডাকছেন তোমার? তাতে জানাবো আমাকে ধরে নিয়ে এলো, ভাই চলো জানাবো ঠাকুর তোমাকে ডাকছে। তা আমি গেলাম, আমার সাথে জানাবো আছেন, হেমদা আছেন, আমি আছি, তিনজন গেলাম। তুমি শোনো, আমি কি করি জানো? তোমার আগে না, তোমার আমি করি, তুমি আমাকে 15টা টাকা দিবে পারো? এই ঘটনা বোধহয় আপনারা জানেন বা শুনেছেন আগে। তো আমার আগে হ্যাঁ, আগে হ্যাঁ বলে ওখান থেকে দৌড় মারলাম, এক দৌড়ে চলে গেলাম গুমটি। তখন তখনকার সময় গুমটি নাম ছিল, ওখানে একটা গুমটি ছিল, সেই গুমটি এখন যেখানে সবসময় নগর স্পেশাল। তো গুমটি অব্দি ছুটে গেলাম, গরমকাল, লুট ভীষণ, খুব লুট উঠতো তখন, খুব গরম পড়তো। এখন সেই তুলনায় কিছুই নেই। যাই হোক, তো ওখান থেকে আবার ঘুরে চলে এলাম বয়াল বাংলো। এই ঠাকুর বাংলোর নাম ছিল বয়াল বাংলো, বয়ালের জমিদারের বাড়ি ছিল। সেই বাড়িটা ঠাকুর ঠাকুর 80,000 টাকায় তখনকার সময় কিনেছিলেন এই বাড়িটা, ঠাকুর বাংলো। তা সবার কাছ থেকে 10 টাকা করে ভিক্ষে নিয়েছেন, প্রত্যেকের কাছে। আমি কি যে বিয়ে করেনি, বঙ্কিম রায় দা, সে বিয়ে করেছিল না, তাকে বললেন যে কলা গাছের সঙ্গে বিয়ে করে আরো 10 টাকা দাও, আরো 10 টাকা দিয়েছে। একটি মা, আমাদেরই বাড়ির মা, সেই মাটি ঠাকুর প্রণাম করতে গেছে, দিয়ে ওই 10টা টাকা দিয়ে 10টা টাকা করে বিক্রি করছেন সবার কাছ থেকে। 10 টাকা করে বিক্রি চলছে। ওই মা থেকে দেখে দেখে বলছেন, কি রে আর 10 টাকা দিবি না? তোমাকে কেন, আমি যে দিলাম। তোমার দু বাড়ি, ধরো ওইটা ছাওয়াল আছে, ছাওয়ালের জন্য দিবি না? তখন মাটি খুব অবাক হয়ে গেছে। তখন একমাত্র মাই জানতে পারতো যে আমার পেটে ছেলে এসছে। যতক্ষণ পর্যন্ত বরকে না জানাতো ততক্ষণ পর্যন্ত বর জানতে পারত। এমন একটা সময় ছিল তখন। এখন যেমন পেচ্ছাপ যে ছেলে আছে না মেয়ে আছে না কি আছে, সব কিছু বেরিয়ে গেছে। তখনকার সময় এক মাই শুধু জানতে পারতো যে আমার পেটে সন্তান এসছে। উনি খুব অবাক হয়ে গেছেন যে ঠাকুর জানলেন এই, ওর আগে হ্যাঁ দেবো। তারপরে সেই মাটি আবার ভিক্ষে করতে পারল। তখনকার সময় সবারই খুব খারাপ অবস্থা, তবু ঠাকুর চেয়েছেন জানলে পরে কেউ 1 পয়সা, কেউ 2 পয়সা, কেউ না কিছু দিতেন। তো করে 10 টাকা করে মাটি এসে দিলেন। এ আমাদেরই বাড়ি। আমার মা 2 বছর বয়সে মারা গেছে। আমরা 5 ভাই, আর বোন ছিল 2টো। দুটোই পাবনাতে মারা গেছে, আর 5 ভাই আছে। তা আমার বাবাকে জিজ্ঞাসা করছেন
আসো তো কয় সাল, আমার বাবার নাম হচ্ছে আশুতোষ জোয়ারদার। আসো তোর কয় সাল, তো বাবা উত্তর দিচ্ছেন আগে আমার 5 সাল। কি করি? 3 সাল। আগে না, আমার 5 সাল। কি করি? 3 সাল। আগে না, আমার 5 সাল। এরকম 3বার বলার পরে বাবা তখন বললেন আগে হ্যাঁ আমার 3 সাল। তার মাসখানেকের মধ্যেই আমার 2 ভাই মারা যায়। আমরা রইলাম 3 ভাই। 3 ভাই আমরা ঠাকুরের দয়ায় বা সবার আশীর্বাদে আমরা 3 ভাই ঠাকুরের কাছেই ছিলাম বরাবর। আজকে আমার 91 বছর বয়স চলল। আমি 91 বছর বয়স পর্যন্ত ঠাকুরেরই সঙ্গী ছিলাম, ঠাকুরেরই কাজ করেছি, ঠাকুরেরই সব। তো বহু এই অবস্থায় থেকে এখন হাজার হাজার গুণে আমরা ভালো আছি। তখনকার যা সময় ছিল, কিন্তু আনন্দ ছিল প্রচন্ড বড়। ঠাকুর ছিলেন তো সেজন্য আনন্দও ছিল, সশরীরে ছিলেন সেজন্য খুব আনন্দ ছিল। সেই আনন্দ এখন আর পাই না, পাওয়া যায় না। এখন আছে সব কিছু, কিন্তু পাই না। তো সেই যেটা বলতে যাচ্ছিলাম, তারপর সে দৌড়তে দৌড়তে, দৌড়ানোর কাহিনী হচ্ছে বাবা বলছেন কিছু লোককে গাজন করছেন যে ঠাকুরের যখন কোনো আশীর্বাদ আসবে তখন শুধু দৌড়বে আর ঠাকুরের নাম করবে। এরপর ঠাকুরই চাচ্ছেন আর ঠাকুরই জোগাড় করে দিচ্ছেন, ঠাকুরই দিচ্ছেন। দেয়ার মালিক তিনি, চাওয়ার মালিক তিনি, তিনি সব কিছু। তিনি ছাড়া দুনিয়া আর কোনো কিছু এইসব বলছে। তো ওয়েস্টার্ন গেস্ট হাউস মানে এখন যেটা মাথা মনমোহন নাম বলছে, সেখানে রোগী 2 বেলা প্রার্থনা করে পাঠ হয়। সেখানে পাঠের সময় বড় হও পাও পড়তে বলছে। বাবা বলছেন শুধু দৌড়বে আর ঠাকুরের নাম করবে, ঠাকুরই করাচ্ছেন, ঠাকুরই করবেন, ঠাকুরই সব। বাবাই তো বলেছেন খারাপ হয়ে যাচ্ছে। ওই বয়সী তখন আমার বয়স কত, এই 7-8 হবে। ওই বয়সে আমার তো চিন্তা হয়েছে। তারপরে এক ভদ্রলোক সাদা ফুল মাথায়, তিনি আমাকে লম্বা চড়া, ওনার নাম সুরেশ মুখার্জি। সুরেশ মুখার্জিটা আমাকে ধরলো, ধরলো যে এই মুহূর্তে এই মুহূর্তে এর মধ্যে এরকম দৌড়চ্ছ, শ্বাসকষ্টে মারা যাবে। তোমরা আমাকে একদম ছাড়েন, আমাকে ঠাকুর 15টা টাকা চেয়েছেন, এই 15টা টাকা আমি বিক্রি করে এই গৌরব এই গৌরবে হবে তো। হ্যাঁ, বাবা বলছেন গৌরবে আর ঠাকুরের নাম, ঠাকুরই করেন, ঠাকুরই দেন, ঠাকুরই সব। তাই তোমরা তোমার বাবার নাম কি? তার বাবার নাম বলেছি ছেলে তোমরা। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো বলে তিনি পকেট থেকে তুলে 15টা টাকা দেন। 10 টাকার নোট আছে, বিরাট বড় 10 টাকার নোট, আর 5 টাকার নোট বড়, সেটাও দেন নিজেই দিয়ে। বাবা বলেছেন না গৌরবে আর ঠাকুরের নাম তো তাই করছিলাম, দেখেন বড় হয়ে গেল। এই বলে আমি দৌড় মেরে রং মন্দিরের সামনে এসে ওনাকেই বলছি, দেখলেন তো হলো তো, বলে আবার দৌড়ে ঠাকুর ঠাকুর হাত পেতে বসে আছে। ফল বাংলা বাগান যায় মানে মেমোরিয়াল
বা সেখানটায় ঘুম থেকে উঠে এই বিশ্রাম নিতেন 1 ঘন্টা মতো বিশ্রাম নিয়ে ওইখানটায় এসে বসতেন। আমরা খাটো, সেই খাটের উপরে তাকিয়া বিছানা সোফাটা এবং সব ভক্তবৃন্দরা সমস্ত সবাই আসতেন এসে দেখতেন। দাদা জয়গুরু, আপনার হেডফোনের কাছে মুখটা যদি নিয়ে রাখেন তাহলে মনে হয় সাউন্ডটা আরো ক্লিয়ার হবে, আর একটু জোরে শোনা যাবে। কম এ নাম ধ্যান স্বস্তি যোগ্য আমরা সবাই একটা লিঙ্ক খোলা হয়েছে। এখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া, আমেরিকা, নেদারল্যান্ড সমস্ত দেশের মানুষ এই লিঙ্কের মধ্যে যুক্ত হবে। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তারপর ঠাকুরকে আমি আরম্ভ করছি। বাংলাদেশের সংখ্যাটা বেশি থাকলে আগে বাংলাদেশের সংখ্যাটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আচ্ছা, ঠাকুরের কয় বিয়ে? ওই মা থেকে জিজ্ঞাসা করছে ঠাকুরের কটা বিয়ে জানেন? আমাকে বলছেন? আগে ঠাকুর একজনকে, বড় মাকে বিয়ে করেছিলেন, আর সবাই ঠাকুরকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, সবাই ঠাকুরকে বরণ করেছেন। আর আমরা জানি যে বিয়ে করেছেন যাদের যাদের ইস্যু হয়েছে, তাদের মধ্যে বড় মার ইস্যু হয়েছে, আর ছোট মার বেশি বয়সে, ঠাকুরের বেশি বয়সে বিয়ে হয়েছে। প্রায় 40-42 বছর বয়সে ঠাকুর বিয়ে করছেন। বিয়ে করতে নারাজ ছিলেন, কিন্তু বড় মার চাপে পড়ে বড় মা বলছে এখন বয়স হয়ে গেছে, এখন কোথায় বিয়ে হবে? বিয়ে হবে না, তোমাকেই করতে হবে। তখন বাধ্য হয়ে ঠাকুর বড় মাকে বিয়ে, এই ছোট মাকে মানে মাসিমাকে বিয়ে করবেন। তখন পর্যন্ত আমরা মাসিমাই জানি, মাসিমাই বলি, এবং চিরকালই মাসিমা বলে এসছি। তো মাসিমা ঠাকুরকে বিয়ে থা করলেন। এবার বিয়ে করার পরে যাদের ইস্যু হয়েছে তাদেরকে আমরা ঠাকুরের বউ হিসেবে, স্ত্রী হিসেবে জানা গেল। আর যাদের হয়নি তারা হচ্ছে বরণ করেছে ঠাকুরকে। ঠাকুরের 17টা বিয়ে, 17টা মেয়ে বরণ করেছে। এই 17টা মেয়ের বেশি ভারতবর্ষে সবাই সাধনা করেছে তাকে পাওয়ার জন্য। তাকে পেয়েছে 17 জন মাত্র, সেই তুলনায় কিছুই নয়। কিন্তু ইস্যু কারোর হয়নি, ইস্যু 3 জনেরই হয়েছিল। একটা হচ্ছে বিজুমা বলে একজন ছিলেন, মারা গেছেন সবাই। সে বিজুমার মেয়ে অনুকাদি বলে একটা মেয়ে হয়েছিল ঠাকুরের, অসম্ভব ভালো, অসম্ভব সুন্দরী, আর অসম্ভব এত কথা মিষ্টি যে কর্তব্য না। সেই মিষ্টি কথা শুনে বেনারসের অনেক ভক্তবৃন্দরা তার কাছ থেকে, অনুকাদির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। অনুকাদিও ঋত্বিক ছিলেন, সাধনা দিয়েও ঋত্বিক ছিলেন। এনারা 2 বোনই ঋত্বিক ছিলেন। তো অনুকাদি পরবর্তীকালে ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে একজন কর্নেলকে, উনি কর্নেলের সাথে ওনার বিয়ে থাওয়া হয়। ওনার মাই দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন। তারপর বিয়ের পরে ঠাকুরের কাছে আছেন, ঠাকুর প্রণাম করেন, ঠাকুর খুব জড়াজড়ি চুমু খেলেন ওই মেমোরিয়াল বারান্দায় বসে, খুব আদর করলেন। যাই হোক, সেসব দিনের কথা এখন মনে পড়লেই একটা কেমন যেন লাগে।
আর অসম্ভব ভালো মেয়ে ছিল, ভীষণ ভালো মেয়ে, যেমন সাধনাদি তেমন অনুকাদি, দুই মেয়েই। সানুদিও খুবই ভালো মেয়ে। সারা জীবনটা উনি মাছ মাংস রান্না করে তার বরকে খাইয়েছিলেন। তার বর দীক্ষা নেয়নি, তার বর দীক্ষার বাইরে ছিল, সেই জন্য তিনি কিন্তু বাবাই বলে দিয়েছেন আর ঠাকুরই বলে দিয়েছেন তোমার যা করার তা তুমি করবে, আর তাই করতেন তিনি। শুনতে পাচ্ছেন তো? আগে দাদা শোনা যাচ্ছে, এখন খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা আপনার জীবনে আচ্ছা। দয়ার কথাও বলুন। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্যামিলি, বুঝছেন? তো হোল ফ্যামিলির ইতিহাস আপনাদের জানতে হবে। বহু মেয়েরা, বহু ছেলেরা সাধনা করে তাকে পাওয়ার জন্য। তা 17টা মেয়ে বিয়ে করতে চাইছে এমন কোনো কিছু ব্যাপার না। তাই এই জন্যই এই কথাটা বললাম। আর সবাই কিন্তু বরণ করেছেন, কিন্তু ইস্যু হয়নি। ইস্যু এই তিনজনের রয়েছে বলেই এই তিনজনকে ধরা হয়েছে, বলছেন। যাই হোক, এই কথা বললাম। তারপরে ঠাকুর 15টা টাকা হাতে নিলেন, কিন্তু ঠাকুর টাকা ছোননি, ছুতেন না, কিন্তু সেই দিন ছুলেন, হাতে করে নিলেন, নিয়ে মায়া মাসিমা ছিল পাশে বসে, ঠাকুরের পাশে। মায়া মাসিমা এ ঠাকুর মাসিমা বলে ডাকতেন। মাসিমা হচ্ছেন গোপাল মুখার্জিদা, হচ্ছে সেক্রেটারি ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের, প্রথম সেক্রেটারি, তারই মাসিমা। তাকে গোপাল মুখার্জিদা মরে যাওয়ার পরে তারপরে ওনাকে মাসিমা বলেই ডাকতেন ঠাকুর। তো সে মাসিমাকে, মাসিমার হাতে আঁচল টেনে নিয়ে এসে নিজের কাছে আঁচলের মধ্যে ওই 15টা টাকা বেঁধে দিলেন। তো আমার টাকা কি দরকার, আমার তো টাকা আছে, টাকা দিয়ে কি করবো? তার মধ্যে রাখো রাখো, কাজে দিবিনি একদিন, এক সময় ঠিক কাজে দেবে, রেখে দাও। তবে রেখে দিলেন মশলা, হাত ধুলেন, টাকা সুইচ জন্য হাত ধুলেন, গামছা দিলাম, গামছা দিয়ে হাত মুছলেন, সবকিছু করলেন, করে হয়ে গেছে আমার কাজ, তুমি এবার যাও, গিয়ে খেলাধুলা করো। জ্ঞান চলে গেল। এই হচ্ছে সেই দিনের ঘটনা, বুঝছেন। 6-7-8 বছর বয়স তখন আমার, তখন আমার মাও মারা গেছেন, 2 বছর বয়সে আমার মা মারা গেছেন। কিন্তু ওই ঠাকুরের কাছেই বাবা ফেলে রাখতেন। বাবা, আমার বাবা রানী ভবানী স্কুলের হেডমাস্টার ছিলেন কলকাতায়, পরবর্তীকালে এরিয়ান ব্যাংকের ম্যানেজার ছিলেন বাবা। তারপরে অল টাইম ওয়ার্কার হয়ে গেলেন। তখন প্রায় বাবার বয়স মানে রিটায়ার হওয়ার আগে, রিটায়ার হওয়ার আগে বাবা অল টাইম ওয়ার্কার হয়ে গেল, পাঞ্জা টাঞ্জা পেয়ে অল টাইম ওয়ার্কার, মানে সবসময় ঠাকুরের কাজ করবে। এই, আর তারপরে আর কোনো কাজকর্ম করেননি। ঠাকুরেরই দায় দায়িত্ব, ঠাকুরেরই সব কিছু পালন করে এসছেন সারা জীবন। আমরাও তাই সারা জীবন পালন করে এসছি। ঠাকুরের চাহিদা, ঠাকুরের যা কিছু, সব কিছু। তো একবার ঠাকুর বললেন, আমার রান্নাঘরে যা যা লাগবে সব তুমি দেবা। যে আগে, হ্যাঁ, আমার বড় বউর কাছ থেকে জেনে নাও যে আমার কি কি লাগে না লাগে, সব বড় বউ লিস্ট করে দেবে, সেগুলো তুমি সপ্তাহে সপ্তাহে আমাকে দেবে, তোমার আগে। তারপর গিয়ে বড় মার কাছে লিস্ট নিলাম। সে লিস্টে প্রায় 12টা মতন
বড় বড় ঝুড়ি, বিরাট বড় বড় ঝুড়ি, লম্বা লম্বা, সেই ঝুড়িতে করে নিয়ে আসা। একবার আসছি, নিয়ে আসছি ঠাকুরের জন্য 1 সপ্তাহের জিনিসপত্র, মানে সে সবজি টবজি, চাল ডাল, তেল, নুন, মিষ্টি, দই, এ সে ও, ফল পোড়ালি, সব রকম আছে, কোনোটা বাদ নাই। সুপুরি, নানান রকম পান, যা কিছু থাকার সব নিয়ে আস্তে আস্তে এখন এগুলো তো বুক করে নিয়ে আসতে হয় ট্রেনে তুলতে গেলে। তখনকার সময় এসব খুব নিয়ম ছিল, নিয়ম কানুন। যাই হোক, ট্রেনে তুলতে পারিনি। ফার্স্ট ক্লাসে যদি আমি রান করি, যাই, তাহলে আমার বুক করা লাগবে না। ফার্স্ট ক্লাসে টিকিট কেটে দিলেন বাবা, কেটে দেওয়াতে কলকাতা থেকে কেটে দিয়ে আমি ফার্স্ট ক্লাসে এলাম। ফার্স্ট ক্লাসে টিটিদের সবাইকে বলে দিন রসিদিতে অবশ্য অবশ্য নামিয়ে দেবেন। বাচ্চা ছিল তো, হয়তো ঘুমিয়ে পড়তে পারে, আপনারা অবশ্য অবশ্য রসিদি আসার আগেই ওকে মধুপুরেই জাগিয়ে দেবেন। তা ওরা সবাই বললো যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জাগিয়ে দেবো, কোনো চিন্তা নেই আপনাদের, আমরা ঠিক নামিয়ে দেবো। তারপর কি করে তারা অন্য বগিতে গিয়ে ঘুমাচ্ছে, আর আমি ওই বগিতে ঘুমাচ্ছি যে বগিতে আমি ছিলাম। আর গাড়ি পাস করে গেছে, যখন পাস করে গেছে তখন দেখি শিমুলতলা পাস করছে। তো শিমুলতলা পাস করছে মানে দেওঘর পাস হয়ে গেছে। তখন কি করব, তো যাই তো, ঠাকুর ঠাকুর করতে করতে যাচ্ছি। তখন কত বয়স হবে, ম্যাক্সিমাম খুব বেশি হলে 13-14 বছর বয়স হবে। তো ঠাকুর ঠাকুর করতে করতে চলে গেলাম ঝাঁঝা। ঝাঁঝায় ফার্স্ট স্টপেজ, ঝাঁঝায় গিয়ে নামলাম। নেমে চিন্তা করছি যে কি করব, ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। ঠাকুর তখন এক দাদা ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। তো সেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হঠাৎ আমাকে দেখেছে, দেখে আরে তুমি এখানে, কি ব্যাপার? তারপর আমি সব খুলে বললাম এই এই ব্যাপার। তখন যে আমি শিগগিরই আসছি, এসে তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। নেক্সট ট্রেন আসছে, ওই ট্রেনে তোমাকে তুলে দেবো, তুমি জোরসের দিকে নেমে যাবে এইসব জিনিসপত্র নিয়ে, ফার্স্ট ক্লাসে করে দেবো, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। এদিকে ঠাকুর তো খুব চিন্তায় পড়েছে যে সে কি, সকালে আসার কথা, এখন বেলা 1টা বাজে, তাও আসার নাম নেই। কি হলো, কিছু খারাপ কিছু হয়নি তো? এই পরমপিতা তুমি আমাকে এই করো। খুব কাগজ মিনতি করছে, করতে করতে হিন্দি মিনটাইম আমি গিয়ে হাজির। তুমি আইছিস? তোমার আগে হ্যাঁ এসছি। অনেক কষ্ট করে আসতে হলো। আমাদের মাস্টার ছিলেন আসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তার বাড়ির মায়ের সাথে আমার এবারে দেখা হয়েছে। তিনি বললেন যে আপনি বলেছেন ঠিকই, সবই ঘটনা, কিন্তু আমার বরের নামটা ঠিক মতো বলতে পারেননি। তখন হ্যাঁ বলতে পারি, আমার নাম মনে কিছুতেই নাই মনে। তবে যাই হোক, তো উনি আমাকে সব ব্যবস্থা করেছেন। জিতেন না, জিতেন জিতেন মিত্র ছিল। জিতেন মিত্র, উনি সমস্ত কিছু ব্যবস্থা করে আমাকে তুলে দিয়ে, তারপরে লোক দিয়ে পাঠালো, প্রায় 3-4 জন লোক দিয়ে পাঠিয়েছিল আমার সাথে, মালপত্র নামানো, এ করানো সে করানো সব দিয়ে। তারপর যাওয়াটা ঠাকুর তো খুব খুশি, তোরা আইছিস? আমার আগে হ্যাঁ। তেমন যে কষ্ট হয়নি তো? তোমার না না একটু কষ্ট হয়নি।
আপনি আছেন কষ্ট কিসে? কোনো কষ্টই হয়নি, দিব্যি আরামে চলে এসছে। আর ওখানে জিতেনদা আছেন, জিতেনদাই সব ব্যবস্থা করে দিয়েছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো করে করলেন। যাই হোক, এইরকম ঠাকুরের দয়া হওয়া খুব ভাগ্যের ব্যাপার, খুব সাধনার ব্যাপার। তো জন্মে হয়তো সাধনা করছিলাম, তাই এইরকম ভাগ্য করে এসেছিলাম, এইরকম বাবা মায়ের পেটে জন্ম নিয়েছিলাম। তাই নিজেকে খুব ধন্য মনে করি, নিজেকে খুব মনে করি যে ঠাকুরই আমাদের জীবনের সব কিছু। ঠাকুর ছাড়া অন্য কেউ কোনো কিচ্ছু নেই এই জগতে, একমাত্র ঠাকুরই সব। ঠাকুরকে নিয়েই চলবেন আপনারা সবাই, এই আমার বিশ্বাস, এই আমার ধারণা, এই আমার সবকিছু, যে সবাই ঠাকুরকে নিয়ে চলে। ঠাকুরই যে এই জীবনের সবকিছু। ঠাকুর ছাড়া দুনিয়ায় অন্য কোনো কেউ কিচ্ছু কিচ্ছু না। একটা ঘটনা মনে পড়লো, সেই ঘটনা ঠাকুরের কাছে একটা ছেলে এসছে, সেই ছেলেটা দীক্ষা টিক্ষা নিয়েছে, কিন্তু চাকরি বাকরি নেই, বিয়ে করে বসে আছে। তো বিয়ে করেছে, এখন চাকরি নাই, খাওয়াবে কি? তো ননীগোপাল চক্রবর্তী, তিনি টাটা যাচ্ছেন ফিল্ড ওয়ার্কে। তো ঠাকুর তখন ডেকে বলছেন, ননী, তুমি তো যাচ্ছ টাটা ফিল্ড ওয়ার্ক করতে, এই ছেলেটা বিয়ে করে বসছে হঠাৎ, তো সেটা তো সংসার পেতে বসলো, কিন্তু এতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো কিছুই নাই। তাই তোমাকে বলছি, এই ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করো, আর আমাকে টেলিগ্রাম করে জানাবে ওর চাকরি হয়ে গেছে, আমি ওকে পাঠিয়ে দেবো। তো তখনকার সময় চাকরি বাকরিও খুব ইজি ছিল, চাকরি বাকরি হয়ে যেত। তা টাটাতে ওনার চাকরি হলো। তো বললেন যে এতে টেলিগ্রামে, তখনকার সময় টেলিগ্রাম ছিল, টেলিগ্রামে ইমিডিয়েট পাঠিয়ে দিতে বলেছে। টেলিগ্রাম করছেন, তাতে রয়েছে ইমিডিয়েট যেন ওনাকে আপনি পাঠিয়ে দেন। তো ইমিডিয়েট পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর তাকে বলেছেন, ছেলেটির একটা গুণ ছিল যে 2 বেলায় ঠাকুরের কাছে এসে বসে থাকতেন। ঠাকুর উঠতেন, স্নান টান করতে যেতেন, তখন বাড়ি যেত, এইরকম আর কি। তো ছেলেটাকে তখন বলছে, এই আজকেই রাত্রে 10টায় ট্রেন আছে, রাত্রির 10টায়, আজকে ট্রেনেই তুই চলে যাবি টাটায়, নয় তোর জন্য চাকরি ঠিক করছে, চাকরিতে গিয়ে জয়েন করবি কালকে, বলে এই করেছেন। তারপরে এইবার বিকেলবেলায় এসছে, বিকেলবেলায় এসে প্রণাম টনাম করছে, তখন যে কিরে যাসনি? তোমার না, রাত্রির 10টায় তো। তোমার হ্যাঁ, রাত্রির 10টায়। তাই তো, আমার সারা বুড়ো হয়েছি, আমিও সারা ভুলে যাই সব। তা যাবি কিন্তু, অবশ্য অবশ্য তাড়াতাড়ি চলে যাবি স্টেশনে, স্টেশনে গিয়ে বসে থাকবি তাও ভালো, কিন্তু গাড়ি যেন ফেল না করিস। এসব নানান রকম ঠাকুর বলছেন ওনাকে, উনি সব শুনলেন, শুনে টুনে তারপরে বেলা তখন সন্ধ্যে 7টা এরকম হবে, সেরকম সময় ঠাকুর পাঠিয়ে দেন, যাও শিগগির বাড়ি যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কোনো রকম করে স্টেশন চলে যাবে। তোমরা জ্ঞান বলে সে গেল, বাড়ি গেল। বাড়ি যেতে এবার ঠাকুর
আটটার পর থেকে লোক পাঠাচ্ছে, অনবরত লোক পাঠাচ্ছে। হরিদাস সিং দা বলে একজন বিশেষ কর্মী ছিল আশ্রমে তখনকার সময়। হরিদাস সিং আর হরেন ঘোষ, এই দুজনে খুব নাম করা কর্মী ছিল ঠাকুরের সময়। তো হরেন এই একে হরিদাস দেখে পাঠালেন, এই যা তো ডাক্তার গিয়ে চালায় গেল কিনা। তারপরে গেছেন, অনেকটা দূরে বাড়ি, বাড়ির দূরে বলে পয়সাও কম ভাড়া, 5 টাকা মাত্র ভাড়া। 5 টাকা তখনকার সময় অনেক। যাই হোক, সেই ভাড়া দিয়ে সেই ভদ্রলোক থাকেন। তারপর তার বাড়িতে গেছেন, গিয়ে খোঁজ খবর নিয়েছেন, নিয়ে তার মধ্যে আপনি এখনো রওনা হননি, ঠাকুর ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন, শিগগিরই আপনি রওনা হন। হ্যাঁ, এইবার রওনা হচ্ছে, দুটো খেয়েই রওনা হবে। তারপরে খাওয়া দাওয়া করে রওনা হবে। এই সব শুনে টুনে পর্যটকরা এসে ঠাকুরের কাছে সব খবর দিলেন। দেওয়াতে ঠাকুর গম্ভীরে তামাক খাচ্ছেন, তামাক খেতে খেতে বললেন, শালা যাবে নিয়ে তো, শালা যাবে নিয়ে তো, মানে যাবে তো শালা, এই কথা বলল। তখন হ্যাঁ রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, শুধু খাবে দুটো খেয়েই চলে যাবে। আচ্ছা। তারপর কিছুক্ষণ পরে আবার 8 ঘন্টা এরকম পরে ঠাকুর আবার হরিদাস দেখে পাঠিয়েছেন, এই যাও তো, গিয়ে দেখো যে গেল কিনা। তারপর গিয়ে ওনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে, বাইরের দরজায়, উঠোনের দরজায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে কপারটা ধরে বলছেন যে হ্যাঁ উনি চলে গেছেন, অনেকক্ষণ রওনা হয়ে গেছে। তাই তো, বাহ, খুব ভালো। এইবার ঠাকুরের ঘুম আসবে ঠাকুরের। এইসব বলে টলে মাকে সান্ত্বনা দিয়ে আমরা রয়েছি, কোনো চিন্তা নেই, যখন যা প্রয়োজন হবে আমাদের বলবেন। তখন আচ্ছা বলে মাটি দরজা বন্ধ করে দিল, চলে গেল। এরপর ঠাকুরের কাছে এসে যখন ইতিবৃত্তান্ত সব বলছেন হরিদাস দা, ঠাকুরের কিন্তু মনও করতো না, ঠাকুর কেমন কেমন যেন করছেন। তখন বললেন, এই শোন, ওইখানে দেখ দুটো ছেলে ওখানে ঘুমাচ্ছে, শুয়ে আছে, ওদের ডেকে নিয়ে আসে। তখন একটু একটু করে বৃষ্টি পড়ছে, তারপরে ঝড় টরের মতন আছে অল্প অল্প, তারপরে এরম অবস্থা। আর বাড়িটা অনেক দূরে, অ্যাস্টার টাউন বলে একটা আছে দেওয়ারে, সেইখানে বাড়ি। তা আমাদের 2 ভাই, তখন আমার বয়স কত হবে, 8-10 বছর বয়স হবে খুব বেশি হলে, আর আমার মেজদার বয়স 12 বছর তখন। তারপর দুজন দুটো টর্চ দিয়ে ঠাকুর দিলেন, দুটো টর্চ, সে দুটো টর্চ দিয়ে যাও, তখনকার সময় সব অন্ধকার, এইখানে যাবে। হরিদাস সঙ্গে যাচ্ছে, হরিদাস দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবে, সেই বাড়িতে যাবে। সেই বাড়িতে গিয়ে তোমরা নক করবে, নক করলে একটি বৌমা, একটি বউ এসে তোমাদের দরজা খুলে দেবে। দরজা খুলে দিয়ে ওই দরজার উপরে 2 হাত দিয়ে দাঁড়াবে, আর তোমরা তখন 2 বগলের তলা দিয়ে 2 ভাই ঢুকে পড়বে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকে এইবার যতগুলো ঘর আছে, যা আছে সব দেখবে যে কোনো লোক আছে নাকি, মানুষ আছে নাকি, দেখবে সব জায়গায়। এমনকি আলমারি টালমারি খুলে দেখবে, এমনকি ট্যাঙ্ক যদি থাকে তাহলে ট্যাঙ্ক খুলেও দেখবে। এই সমস্ত সব বলে দিচ্ছেন এক এক করে। আর তারপরে বাথরুম, পায়খানা সবকিছু খুঁজে দেখবে যে কোনো
লোক আছে নাকি, ব্যথা ছেড়ে কোনো লোক আছে নাকি। ও আগে হ্যাঁ, আমরা সমস্ত খুঁজে এলাম, বুঝছেন, খুঁজে এসে কাউকে পেলাম না, কোনো লোক নাই। এমনকি পায়খানা তখন তো এরকম পায়খানা ছিল না, তখন এই খাটা পায়খানাই থাকতো। সেই খাটা পায়খানা পর্যন্ত এ কোনা ও কোনা সে কোনা সব কোনা কোনা দেখেছি টস নিয়ে নিয়ে, কোথাও নাই, কোথাও নাই। তারপরে আমরা চলে এসেছি, এসে ঠাকুরকে বললাম যে ঠাকুর না চলে গেছে। তখন প্রায় রাত্রির 11টা এরকম হবে, 10:30 11টা, মানে গাড়ি ট্রেন চলে গেছে। তখন ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, পারলাম না, আমি হেরে গেলাম বলে ঘরে ঢুকে পড়লেন। ওই যে ঘরটায় আসবাবপত্র থাকে ঠাকুরের, ওই ঘরটায় ঠাকুর তখন শুতেন রাত্রিবেলা। তো ওই ঘরটার মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়লেন। রাত্রি 3টের সময় হঠাৎ উঠে চিৎকার, কি হলো কি হলো। তারপরে যে না কিছু হয়নি তো। তখন ঠাকুর বলছে কিছু হয়নি তো, স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখে এরকম চিৎকার করছে। যাই হোক, তারপর পরের দিন ভোরবেলায়, খুব ভোরে, ভোর তখন 5টা এরকম হবে, সেই সময় ওই মাটি এসে হাউ হাউ করে ঠাকুরের কাছে কাঁদছে। আর ঠাকুর ঘুমন্ত মানুষকে ডাকতে বারণ করতেন, যে ঘুমাচ্ছে যারা, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ভগবানের আশীর্বাদ হচ্ছে ঘুম। তাই ঘুমন্ত মানুষকে দেখো না কখনো, ঘুমন্ত ঘুমাচ্ছে, ঘুমাতে দাও। তো সবাই উঠে গেছে, ঠাকুরও উঠে গেছেন ওর কান্নার ঠেলায়। ঠাকুর তো উঠেই যেতেন, ঠাকুর তো 3টের সময় উঠে নাম দান করতে বসতেন। তারপর 4:13 সময় উঠতেন, উঠে বাথরুম টাথরুম যেতেন, বাথরুম থেকে এসে তারপরে 1 গ্লাস জল কাঁচের এই কাঁসার গ্লাসে আর 2টো বাতাসা খেতেন। এই ছিল তার সকালের জল খাওয়া। যাই হোক, তো সে মাটি এসে ভীষণভাবে কাঁদছেন। তোমাদের ঠাকুর আমি একই করলাম, তো কি করছিস কি করছিস, কি হয়েছে, কি হলো কি। তখন যে উনি আর নাই, উনি চলে গেছেন। তখন কোথায় গেল, তখন যে যেখানে সবাই যায়, মরে যায়, মরে গেছে। হ্যাঁ, সে কি, ও চলে যাওয়ার কথা যায়নি। তখন যে না, যেতে পারেনি, আমার জন্যই যেতে পারেনি, আমি আটকে দিয়েছি ঠাকুর, আমাকে আপনি ক্ষমা করেন বলে খুব কান্নাকাটি করছে ভীষণ ভাবে। তারপর ঠাকুর বলেন যে তুই শেষ পর্যন্ত নিয়তি হলে ওর, তুই ওকে আটকে দিলি, তুই ওকে যেতে দিলি না, আমি বললাম তাও যেতে দিলি না বলে ঠাকুর খুব খুব করছেন। তখন হ্যাঁ ঠাকুর, আমি আমি সবকিছু দোষে, আমি করলাম, আমি মারলাম, আমি মেরে ফেললাম হাতে ধরে। তো ওই বৌমা করছে কি, ওই বরটাকে লুকিয়ে রেখে দিয়েছে, এমন জায়গায় লুকিয়েছে, পায়খানা বাথরুমের ভেতরে, এক কোনায় এত সাদা চাদরের মতন বা সাদা কাপড়ের মতন দিয়ে ঢেকে রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে যে দেয়াল, মানে মানুষগুলো মনে হচ্ছে না, এমন ভাবে ঢেকেছে, ঢেকে রেখে দিয়েছে। আমরা টের পাইনি, আমরা এসে ঠাকুরের কাছে বলেছি হ্যাঁ চলে গেছে, কিন্তু যাইনি, আসলে লুকিয়ে রেখে দিয়েছিল। তারপরে বিছানায় শুতে গেছে, শোয়া টোয়ার পরে ব্যাস, ক্রেট সাপ ছিল, ক্রেট সাপ দেবরের খুব বিখ্যাত, এই সাপ কামড়ালে মানুষ আর বাঁচে না। সেই ক্রেট সাপ, পরাতি সাপ, সেই সাপ ঠাকুর 3বার লোক পাঠিয়েছিলেন, 3বার দংশন করছেন, 3বার দংশন করে সে মারা গেল। তখন শেষ পর্যন্ত তুই নিয়তি হলি,
তুই ওর নিয়ে তুই ওকে মেরে ফেললি বলে খুব ঠাকুরের করছে। তারপর করতে করতে বলছেন এখন আর কান্নাকাটি করে কি হবে, এখন কান্নাকাটি করে কিছু হবে না, তোমার পেটে যেটা আসছে সেই থেকে ভালো করে মানুষ করে তোলো, যাতে সে পরম পিতার কাম করতে পারে সারা জীবন ধরে। এইভাবে তাকে মানুষ করেছে। ভদ্রমহিলা মাথা ফাটিয়ে ফেলেছে, কপাল ফাটিয়ে ফেলেছে, কিন্তু যেই ঠাকুরের এই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে উনি একদম নিস্তব্ধ হয়ে গেলেন, হয়ে গিয়ে পেছন ফিরে চলে গেলেন ঠাকুরের কাছ থেকে, ঠাকুর প্রণাম করে চলে গেলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে হরিদাস সিং আর হরেন ঘোষ এই দুজনকে পাঠালেন ওই মায়ের সঙ্গে, ওই মাকে দেখাশোনা করতে, ওই মায়ের সব ভরণ পোষণ যা কিছু লাগবে সবকিছু করার জন্য আর দেখাশোনা করার জন্য। এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র হয়েছেন। জয় গুরু দাদা। আজকের মতো এখানে থাকলো। আগে দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা সে যে ঘটনাটা বললেন, মানে আমাদের প্রত্যেককে চোখে জল এনে দিলাম। উনি অন্তর্যামী, তার কথা যদি আমরা না শুনে চলি তার যে কি ভীষণ দুর্গতি হয় তা আপনার ঘটনার মাধ্যমে আমরা সবাই শ্রবণ করলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন, আপনি খুব ভালো থাকুন, আবার আসবেন দাদা, তার কথা শুনে তার প্রতি আমাদের তর্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, প্রণাম নেবেন দাদা, আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন। জয় গুরু দাদা, যেন আমরা তার হয়ে চলতে পারি। জয় গুরু, জয় গুরু।